আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের রাত জেগে যারা ম্যাচ দেখেছেন খেলা, তারা নিশ্চয়ই হতাশ, তারা নিশ্চয়ই বলার কোনো ভাষা নাই। তারা অনেকে হয়তো গালি দিবেন আর অনেকে হয়তো নিশ্চয়ই বই আফসোস হয়ে ঘুমটা দেবেন। কিন্তু আসলে কি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার মতো দল? মনে হয়তো না। কিন্তু সেখানে বাংলাদেশের যেমন গেম প্ল্যানিং এ ভুল, তেমনি রয়েছে একটা অতিরিক্ত বোলার নিয়ে খেলার সাহসের অভাব। বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচে দেখবেন আপনি গুনে গুনে 5টা বোলার নিয়ে খেলেছে এই রকম মাঠে, যেখানে স্পোর্টিং উইকেট, যেখানে রান বন্যার ম্যাচ, তারপর হচ্ছে সেন্ট কিটস যেখানে খেলা হয়েছে, সেখানে বাউন্ডারিও দেখা গেছে যে একাংশ ছোট আকারে, ছোট বাউন্ডারিতে আপনি যখন এক্সট্রা বোলারের অভাবে ভুগবেন, তখন তো আপনার ম্যাচটা অটোমেটিকলি ছিটকে যাবে, আপনার হাত থেকে ফসকে যাবে। যে সেটাই হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ দেখবেন একটা বলে এক্সট্রা ব্যাটার নিয়ে খেলে, সেখানে এক্সট্রা একটা বোলার নিয়ে আমরা খেলতে পারি না। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তাকে বলা হয় যে সম্ভাবনাময়ী একজন ক্যাপ্টেন, এবং তার কাছে অনেক আশা, তার কাছে অনেক চাওয়া পাওয়া ক্রিকেট ফ্যানদের, বিশেষ করে যখন তিনি ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট ম্যাচ জিতিয়েছিলেন তার ক্যাপ্টেন্সির অধীনে, সেখানে কিছু ডিসিশন সবাইকে মুগ্ধ করেছে। সেই মেহেদী হাসান মিরাজ ওডিআইতে দেখা গেল একদম ব্যতিক্রমী। সেখানে তিনি ব্যাটারদের উপরই মূল ভরসা রাখতে চেয়েছেন, এবং সেখানে অতিরিক্ত ব্যাটার রেখেছেন যে গুনে গুনে তার কাছে 3 থেকে 4টা বোলার দেখা যায়। যেমন 3টা পেস বোলার নিয়ে খেলেছেন ফার্স্টের 2টা ওডিআই এ, এবং তিনি এবং রিশাদ হোসেনকে আপনি যদিও বোলার ধরতে পারেন, তারপরে ব্যাটিংও কাজ করা যায়। তো সে মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন এবং এই 3টা পেস বোলার, তার উপর এক্সট্রা যদি প্রয়োজন হয়, এক ম্যাচে দেখা গেছে আমরা সৌম্য সরকারকে দিয়ে আবার বল করিয়েছেন, সেখানে সৌম্য সরকার একটা উইকেট পেয়েছেন। এবং লাস্ট ম্যাচে যেখানে আমরা হোয়াইট ওয়াশ এড়ানোর লজ্জা থেকে বাঁচার ম্যাচ, সেই ম্যাচেও দেখলাম আমরা তিনি কোনো এক্সট্রা বোলারের ভূমিকা তার কাছে মনে হইলো যে একদম নাই। সেখানে আবার দেখলাম যে 2টা পেস বোলার হাসান মাহমুদ এবং আপনি তাসকিন আহমেদকে তিনি রাখলেন, সেখানে নাহিদ রানা কিংবা তানজিম হাসান সাকিবদেরকে উপেক্ষা করছেন ভালো কথা। সেখানে স্পিনার হিসাবে নাসুম আহমেদকে অন্তর্ভুক্ত করেছেন, নাসুম আহমেদ, রিশাদ এবং মেহেদী হাসান মিরাজ। আসলে কি স্পিনাররা ফার্স্ট যে 2টা ম্যাচ খেলা হয়েছে, সেখানে মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন তো ছিলেন ম্যাচে, সেখানে মেহেদী হাসান মিরাজ কিংবা রিশাদ হোসেন আসলে কতটা উইকেট নিতে পেরেছেন? তারা কি ব্রেক থ্রো এনে দেওয়ার মতো বোলিং সেই ফার্স্ট 2টা ম্যাচে খেলেছেন? যদি সেই রকম অবস্থায় বোলিং নাই করেন, বা সেটা যদি আমরা দেখলাম যে মেহেদী হাসান মিরাজ কিংবা রিশাদ হোসেন ফার্স্টে 2টা ওডিআই তেমন আহামরি কোনো ব্যাকথ্রো মার্কা বোলিং করেন নাই, সেখানে কোনোভাবে 10টা ওভার স্পেল করার মতো বোলিং করেছেন। যদিও ইকোনমিক্যাল দিক থেকে কিছুটা হলেও ভালো ছিলেন মিরাজ বা কিংবা এই রিশাদ হোসেন, কিন্তু আমরা লাস্ট ম্যাচে আমরা যেখানে আশা করলাম যে একটা এক্সট্রা বোলার নিয়ে যদি খেলা যায়, তাহলে সেখানে বেনিফিট পাওয়া যায়, যেতে পারে। যেমন গতকালকের ম্যাচে আপনি 100%, আমি 100% শিওর, আপনি জানি না কি মনে করবেন, এখানে যদি একটা একটা এক্সট্রা বোলার থাকতো, তাহলে হয়তো বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো। যেখানে রিশাদ, মিরাজ, নাসুম বা মিরাজরা কাজের কাজ করতে পারছে না, সেখানে যদি এক্সট্রা একটা বোলার, অরিজিনাল বোলার থাকতো, তাহলে মন্দ কি হতো? আমরা কি করলাম, আফিফ হোসেনকে দিয়ে চালিয়ে নিলাম, আফিফ হোসেনকে রাখলাম। আফিফ হোসেন কি এমন কাজে আসলো? ব্যাটে বা বলে কোনো কাজেই তো চালে আসলো না। সেক্ষেত্রে আফিফের জায়গায় যদি একটা বোলারকে নিতাম, তাহলে তো আমাদের ভালোই হতো। লিটন দাসকে তো আর আপনি রাখতেই হবে, সেক্ষেত্রে আফিফকেই না হয় ধরলাম, আফিফকে বসিয়ে, আফিফ তো আমাদের তো লাস্টের ম্যাচে আপনার রিশাদ পর্যন্ত ব্যাট করতে হয় নাই। এরকম ব্যাটিং স্পোর্টসিং উইকেটে বা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আপনি যখন খেলবেন, তখন আপনার এত বোলার, এত ব্যাটার প্রয়োজন হয় না। যে টিকে সে 3টা বা 4টা উইকেট হলেই এনাফ। তারপর আমরা তানজিম কিংবা রিশাদরাও ব্যাটিং করতে পারে, সেক্ষেত্রে আমরা কেন একটা বোলার রাখতে পারলাম না? গতকালকের ম্যাচে আপনি 45 ওভারে 322 রান চেজ করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। আসলে দুর্দান্ত ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজের, বিশেষ করে তাদের অভিষিক্ত প্লেয়ার আমির জঙ্গু দুর্দান্ত ভাবে সেঞ্চুরি করেছেন ক্যাসিকাতে। আমির জঙ্গু তার সেঞ্চুরির মাধ্যমে মাইলফলক সৃষ্টি করেছেন। সেই মাইলফলককে তিনি, এখন দেখা যাক কতটা তার কেরিয়ার যেহেতু শুরু হয়েছে, সেটা আবার কত দীর্ঘ করতে পারেন। তবে তার উপর বাংলাদেশের ক্রিকেট ভক্তরা একদম হতাশ না। তার সেঞ্চুরির, আমির জঙ্গের সেঞ্চুরির কারণে কেউ আশা হতো না, কিন্তু আশা হতো সেই জায়গায় যেখানে আমরা প্লেইং বরাডুবি খেয়েছি, যেখানে বাংলাদেশ হেরেছে। এভাবে হোয়াইট ওয়াশের লজ্জা পাবো বলে আসলে আশাবাদী ছিল না ক্রিকেট ফ্যানরা। সেখানে আমরা পেয়েছি ব্যাটিং ব্যর্থতা বলবো না, সেখানে থিঙ্কিং ট্যাঙ্ক যারা রয়েছে তাদেরই ব্যর্থতা। গেম প্ল্যানিং এ ভুল, মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে ভুল, এক্সট্রা একটা বোলার যদি নিয়ে খেলতে পারতাম, হয়তো ম্যাচটা জিততে পারতাম। সেখানে এমন অবস্থা হতো না। যেখানে প্রত্যেকটা বোলার বাদাম খাচ্ছে, সেখানে এক্সট্রা একটা বোলার যদি থাকতো, তাহলে সেখানে আমরা জিততে পারতাম। যদি এই ম্যাচে নাহিদ রানা কিংবা তানজিম সাকিব কিংবা শরীফুল যে কোনো একটা বোলার যদি রাখতে পারতাম, আফিফ কিংবা লিটনকে ড্রপ দিয়ে, তাহলে হয়তো ম্যাচটা জিততে পারতাম। এইরকম গেম প্ল্যানিং এর অভাবে ম্যাচটা শেষ পর্যন্ত হারতে হলো।
আসলে কিছুই বলার নাই বাংলাদেশ থিঙ্ক ট্যাঙ্কের কে নিয়ে।